আমাদের পররাষ্ট্র সচিব হাসিনার দালালি করে, এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতা? এই জসিমকে আমরা আর চাই না, এই জসিমকে আমরা বয়কট করলাম। অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ভারতে বসে ভারতকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বারবার তারা হিট করেছে। তবে এবার ভারত নয়, বরং সেনাপ্রধান ওয়াকার ও ভারতীয় অর্থায়নে বর্তমানে চলিত একটি যন্ত্র, সেটি হলো বিএনপি। এই সমস্ত দল ও বাংলাদেশের ভেতরে গুম খুন ছিনতাই রাহাজানি বিভিন্ন মেশন নতুন করে আবারও বিশৃঙ্খলা তৈরি করছে, যা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আক্রমণ করার সকলেরই মূল টার্গেট। কতটা ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, বিস্তারিত জানবো পিনাকির তদন্তে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমাদের পররাষ্ট্র সচিব হাসিনার দালালি করে, এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতার? এই জসিমকে আমরা আর চাই না, এই জসিমকে আমরা বয়কট করলাম। জসিমকে দালাল জাউরা সিল মেরে দিলাম। এটা সাহেব সিল মারেন, আরডা সিল মারেন, আরডা সিল মারেন। প্রফেসর ইউনূস স্যার, আমরা জনতার কণ্ঠস্বর, আমরা আপনার সরকারের ছায়া, আমরা আপনার মতো একজন যোগ্য নেতার হাতে বাংলাদেশকে পরিচালিত হইতে দেখে গর্বিত। আপনার হাতকে যারা দুর্বল করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ছিল, আছে এবং থাকবে। আপনার পররাষ্ট্র সচিব কার মাধ্যমে আসছে, কি করছে, তা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে আসছি তখনই যখন আমরা তার ব্যাপারে দেশ বিদেশ থেকে শুধু অভিযোগ শুনতেছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার পররাষ্ট্র সচিব যদি জসিম হয়, তাহলে এই সরকারের ক্ষতি করার জন্য আর বিদেশে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কাউকে লাগবে না। মোজাম্মেলকে ইউনূস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমরা খুব খুশি হয়েছি, খুবই ভালো সিদ্ধান্ত ছিল। কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনূসের পাশে থাকতো, তাহলে ইউনূস স্যারের কাজ করতে অনেক সুবিধা হইতো। স্যার এই লোকটারে আপনি পাঠাইছেন, দূর করেছেন। মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়া কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর থেকে কন্ট্রোল হারাইবেন। হারামজাদা কন্ট্রোল! ইউনূস স্যারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টার কন্ট্রোল বেশি জরুরি? এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেয়েরা বসে আছে স্বৈরাচারের দালাল গুলা। এগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা, সেইগুলারে ধৈরা ধৈরা পাঁচাত লাথি দিয়ে খেদাইতে হবে। এইভাবে জামিলের মতো ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইরে। জামিল রেও দিছি আডা। আজকে আর একটা বেইমানের সাথে পরিচয় করাই দিই। বেইমানের নাম হচ্ছে জসিম উদ্দিন, বাংলাদেশের 27তম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব। চলেন দেখি এই জসিম উদ্দিন কে, কেন সে বেইমান এবং তার ব্যর্থতা কি। আঙ্কেল জসিম সাহেব একজন নায়ক, কলে নায়কের নাগার চেহারা। ওই যে কথা আছে না, মাকাল ফল বাইরে যাই দেখাক ভিতরে গুয়ের মতো। মাথা ভরা চুল আর চুলের মধ্যে জেল লাগায়, ওই মাথার কলে কোনো ব্যবহার করে না। তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে, সেগুলো রেখে দিলাম, লাগলে অন্য কোনো দিন এই বিষয়ে বলবো। আজকে মূল আলোচনাতে থাকি, সিরিয়াস আলাপ। তো জসিম উদ্দিন একজন আদর্শ বহুরূপী, সব দলের সময় তার আস্থাভাজন হয়েছে, সরকারের চামচামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে। পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে। চিন্তা করেন না, প্রমাণ ছাড়া কথা বলবো না। জসিম উদ্দিন চাকরিতে যোগ দেন 25 এপ্রিল 1994 সালে বিসিএস 13তম ব্যাচের সাথে। হাঙ্কেরে 2 ব্যাচ জুনিয়র আর কি বিসিএস এ, মানে হাঙ্কেরে তো 11তম ব্যাচ, বুঝছাও। তো চাকরি জীবন কিন্তু বেশ চমৎকার। 96-2001 সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে। হাসিনার সাথে প্রথম যোগাযোগ, প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে। আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় 2000 সালে ভারতের নয়াদিল্লিতে, আসল জায়গায়। উটি ওই 3 বছর আসছিল। 2003 সালে বিএনপির আমলে যায় জাপানের টোকিওত এবং সেখানেও 3 বছর থাকে। এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয়। মূল কাজটা কি? মজার বিষয়, ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা, বুঝছাও, আসল মাল। এরপর 111 সরকার 2008 সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে। ওইখানে 5 বছর ছিল, ইউজুয়ালি 3 বছর থাকে, এরা 5 বছর ছিল। এবং 2012 সালে আওয়ামী লীগ তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদে। জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে
পদায়ন হয়, কিন্তু বেশি দিন থাকা লাগেনি, 1 বছরের মাথায় ইসলামাবাদ ছেড়া 2013 সালে ঢাকায় এসে আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসেবে। তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয়, যার মূল কাজ হলো চীন, জাপান, কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা। 2015 সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত। সেখানে গিয়া হাসিনার তেল মেয়া আপনি হয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন পদকপ্রাপ্ত অফিসার। সব লিখলেন আপনার সিভিতে, কিন্তু এটা লেখেন নাই। কি জসিম সাহেব নিজের খুব চালাক ভাবেন, কাজ কইরা পুরস্কার পাইলে তো প্রকাশ করতে কোনো দোষ থাকার কথা না, কিন্তু আপনি যে তেল মেরে পদক নিছেন সে ব্যাপারে আমরা পরিষ্কার। এখনো শেষ হয় নাই। এরপর 2020 সালে আপনি যান কাতারের রাষ্ট্রদূত হিসেবে। সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানির সাথে আওয়ামী ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করা যায়। আমাদের কাছে প্রমাণ আছে। এর পুরস্কার ওই পাইছে 2023 সালে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর আপনি আপনার জীবনের ঢাকায় থাকাকালীন 2 বার ভারতের দায়িত্বে ছিলেন। প্রথম পদায়ন ছিল ভারতে, খোদ ভারতে, আর পাকিস্তানে যখন আপনার পদায়ন হয় তখন আপনি ছিলেন মাত্র 1 বছর। কেন জসিম সাহেব, ভারত কি আপনার মানা করে দিছিল? কিন্তু আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত, মানে হাসিনা জয় বাংলা হওয়ার আগে সফর ছিল চীনে, তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত। তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক। মোজাম্মেলকে জানেন, ও বুয়েট ছিল, বুয়েটের পোলা, ছাত্র দলের সভাপতি ছিল, খুব ব্রিলিয়ান্ট পোলা গলা, আমি খবর নিচ্ছি, স্বৈরাচার বিরোধী অফিসার। তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন, সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন হাসিনারে তেল মারার জন্য। নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসায় থাকতে দেন নাই। এখন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক প্রেসার দিছে, তাই না? তো আপনি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তাহলে কি অতি দ্রুতই শেষ হতে যাচ্ছে ইউনূসের শাসনামল? অন্তর্বর্তীকালীন সরকার কি অবসরে যাচ্ছেন আগামী নির্বাচনের আগেই? যার পূর্বাভাস কিন্তু দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার। আর বিএনপির যে কর্মকাণ্ড চলছে ছাত্র দলের শিবিরদের, তাতে করে অন্তর্বর্তীকালীন সরকার আর বেশি দিন টিকতে পারবে না গদিতে। আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদটা পেলাম। আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে। আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি, ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াচাড়া কইরা ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য। তবে এতে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন। আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক টাইপের একটা অবস্থা। গেল 3 দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইংয়ের যিনি কথা বলেন শফিক, তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে। এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের একটা মানে কি বলো যে এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই। তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাব নিয়ে। যাই হোক, তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যেই, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই। তো নানান চাপ, বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয়। অপরদিকে ইসি শক্ত ভূমিকা ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না। ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনর্থ। এই সার্কামস্ট্যান্সেস যেটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আজকে আমাদের ডক্টর ইউনূস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। আর গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন হাজ্জা লাহবিব, তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে। আর সেইখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোঁয়াশা কুয়াশা থাকতেও থেকে যেতে পারে। যখন স্পষ্ট বক্তব্য থাকবে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেসার ছিল যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, আগে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে,
আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দাওয়া করতেই পারে। তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনূসের কাছে বিপিনুরের দল প্রতিদিন কত কিছু দাবি করে, বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে, অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে, পাত্তা দেয় না, তারা তাদের কাজ করে যাচ্ছে। সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে। রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না, তাদের বক্তব্য। সো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে এক পাশে রেখে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গতকালকের বক্তব্যে তিনি বলছেন যে আপনার এই যে বর্তমানে দেশের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।